আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাসিম। নিউটন ও বলবিদ্যার এই ভিডিওটাতে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে 2026 সালে বিশেষ করে যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের আর 1 মাস হাতে সময় আছে। তো তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারের টেস্ট পেপার প্লাস হচ্ছে বিগত 5 বছরের বোর্ডের কোশ্চেন অ্যানালাইসিস করে 8 থেকে 10টা সৃজনশীল প্রশ্ন আমি হচ্ছে মার্ক করছি, এবং এগুলোর মধ্যে সবগুলো টাইপই কভার হয়ে যায়। তো এই সৃজনশীল প্রশ্নগুলা এই 7 থেকে 8টা বা এই নিউটন বলবিদ্যায় টোটাল আমি 10টা কোশ্চেন মার্ক করছি। তো এই 10টা প্রশ্ন দিয়ে এই ভিডিওটা করা হবে। এই অঙ্কগুলো যদি তোমরা করো, এই 10টা ম্যাথ 10টা সৃজনশীল প্রশ্ন, আশা করা যায় ইনশাল্লাহ 100% গ্যারান্টি তো আসলে দেওয়া যায় না, 90% আমি গ্যারান্টি দিতে পারি যে এর মধ্যে থেকে হয়তোবা কমন পড়ে যাবে। বিগত 5 বছরের কোশ্চেন অ্যানালিসিস করে এগুলো সাজানো হয়েছে। প্রথম কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 2025। তো সবাই খুব ভালো হয় তোমাদের কাছে যদি টেস্ট পেপার থাকে অথবা হচ্ছে বিগত সালগুলো কোশ্চেন থাকে, সেটা নিয়ে বসতে পারো, অথবা আমার ভিডিওতে আমি হচ্ছে পরবর্তীতে এখানে কোশ্চেন অ্যাড করে দিব। সো ওইটা দেখে অবশ্যই ভিডিওটা তোমরা ফুল স্ক্রিন করে দেখবা, আশা করি তোমাদের হচ্ছে সমস্যা হবে না। তো প্রশ্নটা সবাই দেখো কি বলছে। 200 গ্রাম ভরের একটা বস্তুকে 50 সেন্টিমিটার ব্যাসার্ধের উলম্ব বৃত্তাকার পথে 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘোরানো হচ্ছে। জি এর মান দেয়া আছে। তো বলছে ঘূর্ণনরত বস্তুর কেন্দ্রমুখী বল কত। তো আমরা মনে হয় সবাই অলরেডি জানি। তো গ নাম্বার যেটা কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল বলুক আর কেন্দ্র বিমুখী বল বলুক, এটা সূত্র কি বলো তো? এফসি সমান এম ওমেগা স্কোয়ার ইন্টু হচ্ছে আর, অথবা এম ভি স্কোয়ার বাই আরও হয়, এটা কিন্তু এম ভি স্কোয়ার বাই আরও লেখা যেতে পারে, এম ভি স্কোয়ার বাই আরও লেখা যেতে পারে। তো যখন যেটা দেওয়া থাকে, যদি কৌণিক বেগ দেওয়া থাকে তাহলে এম ওমেগা স্কোয়ার আর যদি রৈখিক বেগ দেওয়া থাকে তাহলে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এবং এখানে আমি দেখতে পাচ্ছি হচ্ছে রৈখিক বেগ দেওয়া আছে, 20 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ঘুরানো হচ্ছে। তাহলে এটা খুবই সিম্পল একটা প্রবলেম। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এফসি সমান এম ভি স্কোয়ার বাই আর, এটা দেওয়া হবে যেহেতু এখানে রৈখিক বেগ দেওয়া আছে। আর যদি কৌণিক বেগ দেওয়া থাকতো, সামনে আমরা দেখবো কৌণিক বেগের ম্যাথও আছে, তখন এম ওমেগা স্কোয়ার ইন্টু আর হতো। তো তাহলে এম এর মান কত এখানে? 200 গ্রাম, তার মানে 0.2 কেজি। ভি কত? 20 মিটার পার সেকেন্ড বেগে ঘুরাইতেছে। এবং ব্যাসার্ধ কত এখানে দেখো? 50 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে হচ্ছে 0.5 মিটার। মানে এগুলো সব সাইডে লিখে নিন যে ভি হচ্ছে কি 20 মিটার পার সেকেন্ড, হ্যাঁ। তারপরে ভর হচ্ছে কত? 200 গ্রাম, দ্যাট ইজ হচ্ছে কত? 0.2 কেজি, হ্যাঁ। এবং তারপরে হচ্ছে কত এখানে? আর হচ্ছে কত? 50 সেন্টিমিটার, দ্যাট ইজ হচ্ছে কি 0.5 মিটার। তো এটা হিসাব করলে খুব সম্ভবত আমার হিসাব করলে এটা আসে হচ্ছে, আমি একটু করে দেখি, তাহলে 0.2 ইন্টু 20 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 0.5, তাহলে এটা অ্যান্সার আসে হচ্ছে 160 নিউটন। যেহেতু কেন্দ্রমুখী বল, সো বলের একক নিউটন, সবাই আমরা এটা কিন্তু জানি। তাহলে এটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2025-এর গ নম্বর প্রশ্নের সমাধান। আমরা ঘ নম্বর প্রশ্নটা দেখি। দেখো এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সুতার টান রিলেটেড ম্যাথগুলো কিন্তু আসতে পারে। এখানে বলছে ঘূর্ণনত বস্তুর সর্বনিম্ন অবস্থানে সুতার টান সর্বোচ্চ এবং সর্বোচ্চ বিন্দুতে সুতার টান সর্বনিম্ন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো দেখো এখানে একটা সুতা দিয়ে বস্তুকে বেঁধে এইভাবে বৃত্তাকার পথে, উল্লম্বভাবে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, ঠিক আছে। এখন এখানে আমরা কিন্তু জানি, মনে করা হচ্ছে এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, এটাকে আমরা এ বলতেছি, আর এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এটাকে আমরা বি বলতেছি। ধরো এখানে আরেকটা বিন্দু আমি এমনি চিন্তা করি সি। তো এখানে কি এখানে একটা কোণ তৈরি হয়েছে, এটা হচ্ছে থিটা। মনে রাখবা সুতার টান যখনই উল্লম্বভাবে ঘোরানো হচ্ছে, তো উল্লম্বভাবে সুতার টান কি সূত্র কি বলতো? টি সমান কি এম ভি স্কোয়ার বাই আর প্লাস হচ্ছে এম জি কস থিটা। তো যারা আমার রেগুলার ব্যাচের স্টুডেন্ট আসো, যারা আমার কাছে পড়ছো এইচএসসি 26-এর, তারা অবশ্যই কিন্তু জানো এটা কীভাবে আসছে, কোত্থেকে আসছে। তো যেহেতু এই ক্লাসটা হচ্ছে প্রবলেম সলভিংয়ের ক্লাস এবং এখানে আমি জাস্ট সৃজনশীল প্রশ্নগুলো সমাধান দিব, এই জন্য আমি খুব বেশি ডিটেলসে আসলে যাব না। তো যারা আমার রেগুলার স্টুডেন্ট, আমি শিওর তারা এটা কিন্তু জানো কীভাবে আসছে। আর যারা পড়াশোনাই করেনি একদমই, তারাও অবশ্যই এটা একটু মনে রাখবা যে যখন এইভাবে সুতা ঘুরানো হচ্ছে উল্লম্বভাবে, তখন সুতার টান বল হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর প্লাস হচ্ছে এম জি কস থিটা। হোয়াট ইজ থিটা? থিটাটা অলওয়েজ মনে রাখবা। থিটাটা হচ্ছে যে এই পজিশনের সাথে যে অ্যাঙ্গেলটা হচ্ছে, মানে সর্বনিম্ন পজিশনের সাথে যে অ্যাঙ্গেল হচ্ছে, এটা হচ্ছে থিটা। এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক রিলেটেড কিন্তু আরও একাধিক প্রশ্ন বিভিন্ন বোর্ডে আসছে। তো তাহলে এখন চিন্তা করো সর্বনিম্ন বিন্দু কোনটা? এ বিন্দু। তাহলে এক কাজ করি, সর্বনিম্ন বিন্দুতে সুতার টান আগে বের করি। সর্বনিম্ন বিন্দুতে সুতার টান, তাহলে সর্বনিম্ন বিন্দুতে এ বিন্দু, তাহলে টি ইকুয়াল টু কি বলতো? এম ভি স্কোয়ার বাই আর প্লাস হচ্ছে কি এম জি কস থিটা। তো এম ভি স্কোয়ার বাই আর এর ভ্যালু তো আমরা গ নাম্বারেই বের করছি, যেটা ছিল কিনা 160। তাহলে 160-এর সাথে কি হবে? এম তো 0.2, জি হচ্ছে 9.8, আর কস কত? 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি?
কারণ এ পজিশনের সাথে তো এ পজিশনের কোনো অ্যাঙ্গেল হয় নাই, তাই না? অ্যাঙ্গেলটা তো তৈরি হবে যখন আরো দূরে যাবে। এ পজিশনের সাথে তো এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে এটা হিসাব করলে এটার ভ্যালুটা খুব সম্ভবত, আমি করে রাখছি হিসাবটা আগে, 161.96 নিউটন হবে। বোঝা গেল? এবার সর্বোচ্চ বিন্দুতে আমরা বের করবো সর্বোচ্চ বিন্দু। তো সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে তাহলে কি টিবি, এই বিটা সর্বোচ্চ বিন্দু। তো তোমরা অবশ্যই এতক্ষণে বুঝে গেছো, তাহলে সর্বোচ্চ বিন্দুর ক্ষেত্রে থিটা কত হবে বলো তো? থিটা হবে কিন্তু এই যে এই পুরোটা কি থিটা না? আমি কি বলছি, থিটা সবসময় কি এই পজিশনের সাথে কোণ, মানে সর্বনিম্ন পজিশনের সাথে কোণ। তাহলে সর্বোচ্চ বিন্দুতে থিটা কত? থিটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমার জাস্ট কি হবে বলো তো, এখানে এই থিটার জায়গায় কি হবে? থিটার জায়গায় হবে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 160 মাইনাস হচ্ছে তোমার হচ্ছে 0.2 ইন্টু 9.8। বলছো ভাই মাইনাস কেন দিলেন? কারণ cos 180 মান তো -1, তো ওই মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেছে, আমি একবারে করলাম। তাহলে এটা হিসাব করলে এটা আসতেছে হচ্ছে 158.04 নিউটন। ওকে, এখন ধরো তোমাকে বলা হতো যদি এই সি বিন্দুতে সুতার টান বের করো, যেটা কিন্তু সামনে এরকম ম্যাথ আছে। তো সি বিন্দুর ক্ষেত্রে ধরো তোমাকে থিটা দিয়ে দিল 60 ডিগ্রি। তাহলে জাস্ট কোথায় চেঞ্জ হবে? তুমি এই যে এই থিটার জায়গায় বসাবে কত? 60, তাহলে হয়ে যাবে। ইভেন এই পাশেও যদি দেওয়া থাকতো তাও কিন্তু সেম হতো। এই পাশে ধরো 60 দেওয়া আছে, তাও সেম, কোনো চেঞ্জ নেই। এখানে যেটা হবে এখানেও কিন্তু ভ্যালু সেটাই হবে, এখানে কিন্তু ভ্যালুটা সেমই থাকবে। এবার একটু খেয়াল করো, দেখো তার মানে এ বিন্দুটা তো সর্বনিম্ন বিন্দু, এবং সর্বনিম্ন বিন্দুতে টানের মান কিন্তু আসছে বেশি, দেখো। আর সর্বোচ্চ বিন্দুতে টানের মান আসছে কি? কম। এবং এর চেয়ে কিন্তু আর বেশি পাওয়া পসিবলই না, কারণ আমরা কিন্তু জানি থিটা কস থিটার ক্ষেত্রে 0 মান সর্বোচ্চ আর 180 মান সর্বনিম্ন। তো এর চেয়ে বেশি আর এর চেয়ে কম পাওয়া কিন্তু সম্ভব না। তার মানে ব্যাপারটা তাহলে কি দাঁড়াচ্ছে? এ বিন্দুতে অর্থাৎ সর্বনিম্ন বিন্দুতে সুতার টান সর্বোচ্চ, আর বি বিন্দুতে অর্থাৎ সর্বোচ্চ বিন্দুতে সুতার টান হচ্ছে সর্বনিম্ন। তাহলে ঢাকা বোর্ড 2025-এর আমাদের কিন্তু প্রবলেমটা সলভ হয়ে গেল। তো এবার আমরা দেখবো হচ্ছে রাজশাহী বোর্ড 2025, আমার বোর্ড রাজশাহী বোর্ড। তো এটা কিন্তু ভাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কেন? কারণ এই চ্যাপ্টার থেকে ব্যাংকিং, সুতার টান, ভরবেগের সংরক্ষণশীলতা, এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে জড়তার ভ্রামক টামক তো অবশ্যই আছে বা টর্ক আছে, তবে ব্যাংকিংটা ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যাংকিং টপিক থেকে কিন্তু দেখা গেছে 5 বছরের কোশ্চেন দেখলে তুমি দেখবে এর মধ্যে 3বারই ব্যাংকিং থেকে আসছে। সো এই প্রশ্নটা কিন্তু ব্যাংকিং করলে। তো বলছে কি 8 মিটার চওড়া এবং 50 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা ব্যাংকিং যুক্ত বাঁকা পথে একটা গাড়ি এত বেগে নিরাপদে বাঁক নিতে পারে। ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, মানে অবশ্যই ঘর্ষণ বল আছে। তো বলছে রাস্তার ব্যাংকিংয়ের উচ্চতা নির্ণয় করো। তো রাস্তার ব্যাংকিংয়ের উচ্চতা বের করতে বলছে, তাই না? তো আমরা কি জানি বলো তো ব্যাংকিংয়ের ক্ষেত্রে কি বলছে এখানে রাস্তা। তো খেয়াল করো, আমরা হচ্ছে তাহলে এটার গ নাম্বারটা করবো। তো খেয়াল করো, আমরা কিন্তু মোটামুটি সবাই জানি যে ব্যাংকিং কোণের সূত্র কি বলতো? tan θ সমান কি? v²/rg। ঠিক আছে, এখন তাহলে এখানে আমাকে বলছে যে কি রাস্তাটির ব্যাংকিংয়ের উচ্চতা বের করো। তাহলে প্রথমে ব্যাংকিং কোণটা বের করবো, ঠিক আছে? তো তাইলে হচ্ছে tan θ = কি? এখানে v এর ভ্যালু কত দেওয়া আছে? 25 কিলোমিটার/আওয়ার। তো মিটার/সেকেন্ডে যদি নেই, আচ্ছা, তো 25 কিলোমিটার/আওয়ার, কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যাইতে গেলে কি করা লাগে মনে রাখবা? 3.6 দিয়ে ভাগ দিতে হয়, তাহলে এটা মিটার/সেকেন্ডে চলে যায়। তো সরাসরি হচ্ছে ভাগ দিলে কিন্তু চলে আসবে। তাহলে 25 ভাগ হচ্ছে 3.6, তো এটা আসতেছে হচ্ছে 6.94। তো 6.94 মিটার/সেকেন্ড। এবং এখানে আর হচ্ছে কি? আর হচ্ছে ব্যাসার্ধ, বাঁকের ব্যাসার্ধ। এই যে 50 মিটার ব্যাসার্ধ বলেই দিছে, তাহলে আর হচ্ছে 50 মিটার। যেহেতু 9.8 আমরা সবাই জানি, তাহলে এখানে যদি আমরা বসায় দিই, তাহলে এই যে 6.94 উপরে স্কোয়ার আর নিচে হচ্ছে 50 ইন্টু হচ্ছে 9.8। তাহলে এখান থেকে আমাদের থিটার ভ্যালু আসবে। আমি সরাসরি ক্যালকুলেটর দিয়ে করতেছি, তোমরা হচ্ছে নিজেরাও করে দেখতে পারো। দেখো ক্যালকুলেশনটা কিন্তু ফলো করবো না, ক্যালকুলেশন এক সময় ভুলও হতে পারে, যেহেতু আমি এখানে হচ্ছে ইনস্ট্যান্ট করতেছি। সো তোমরা জাস্ট প্রসেসটা ফলো করবা। তাহলে 5.61 ডিগ্রি আসছে, 5.61। এখন খেয়াল করো, ব্যাংকিংয়ের ক্ষেত্রে আমাকে কিন্তু ব্যাংকিং কোণ জানতে চায় না, আমাকে বলছে কি? আমাকে বলছে হচ্ছে উচ্চতা। ব্যাংকিংয়ের ক্ষেত্রে উচ্চতা কত? তো উচ্চতার ক্ষেত্রে কি? এটা তো থিটা, তাই না? তো আমরা কিন্তু এটা হচ্ছে উচ্চতা ধরলাম h, আর ডিটা কি আমাদের হচ্ছে? ডিটা হচ্ছে কি বলতো? রাস্তার ব্যাসার্ধ, সরি রাস্তার প্রস্থ, রাস্তার চওড়া, রাস্তার প্রস্থ হচ্ছে ডি। তো এখন আমরা হয়তো বা জানি, সবাই জানি যে থিটা যখন অনেক ছোট হয় তখন tan θ sin θ সমান বলা যায়। তাহলে এখানে তো থিটা অনেক ক্ষুদ্র, 5.61। ইভেন ব্যাংকিংয়ের কনসেপ্টেই কিন্তু আমরা সবসময় চিন্তা করি যে থিটাটা অনেক ছোট। তাহলে থিটা অনেক ক্ষুদ্র হলে tan θ সমান sin θ হবে,
আর সাইন থিটার সময় আমরা কিন্তু জানি কি লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে এখন এখানে আমি বসাই, তাহলে সাইন 5.61 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে এইচ, আর ডি কত, চওড়া কত দিয়ে দিচ্ছে বলো তো? এই যে 8 মিটার চওড়া, 8 মিটার চওড়া, 8 মিটার প্রশস্ত, তাহলে এইচ বাই ডি। তাহলে এইচ সমান কি 8 ইন্টু সাইন 5.61 ডিগ্রি। তো এটা তোমরা হিসাব করো, ক্যালকুলেটারে করো, আমি আমার মতো করি। তাহলে সাইন এটা ইন্টু হচ্ছে কত 8, তাহলে অ্যান্সার আসতেছে 0.7825, 0.7825। তাহলে এইচ হচ্ছে 0.7825, 7825, 78 লিখলে হবে, সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে গ নাম্বারটার অ্যান্সার। আচ্ছা, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, দেখো এখানে, তাহলে এটা গ নাম্বার গেল। ব্যাঙ্কিং এর উচ্চতা যদি বলে তখন এইভাবে সবসময় করবো, তুমি আগে থিটা বের করবা দেন এইচ। এটা কিন্তু ডাইরেক্ট আমি লিখতে পারতাম ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু কি এইচ বাই ডি। তবে বোর্ডের পরীক্ষায় এত শর্টে না করাটাই ভালো, যেহেতু সময় থাকবে, 5 সেট মাত্র লিখতে হয়, তো তোমরা একটু ইন ডিটেলসে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তো এটা গেল। এবার আমরা ঘ নাম্বার, এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি ব্যাংকিংটা কেন করে। আমি আবার বলতেছি, যারা আমার হচ্ছে রেগুলার ক্লাস করো তারা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে খুব একটা কনফিউশন থাকার কথা না। তো আমি তারপরে একটু যেটুকু না বললেই না, দেখো রাস্তায় আমরা যখন একটা রাস্তায় টার্ন নেই, একটা রাস্তায় বাঁক নেই, তো রাস্তার এক পাশ থেকে আরেক পাশ উঁচু করা হয়, হ্যাঁ এটা সত্যি উঁচু করা হয়, তবে সব রাস্তা কিন্তু উঁচু করার দরকার পড়ে না। ধরো একটা গলি, নর্মাল গলি রাস্তা, ওখানে তো যায় ধরো রিক্সা, সিএনজিও যায় না, ধরো রিক্সা যায়, তো ওইখানে উঁচু করে তো আমার লাভ নেই আসলে। কারণ কি ওই জায়গায় যে রাস্তার একটা ফ্রিকশন থাকে না, ঘর্ষণ বল থাকে না, ওই ঘর্ষণ বলটাই তোমাকে হচ্ছে তুমি টার্ন নেওয়ার সময় ছিটকে যাইতে দিবে না, ওই ঘর্ষণ বলটাই তোমার কেন্দ্রমুখী বলের যোগান দেবে। দেখো কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, এগুলো নিয়ে কিন্তু আমি অনেক কথাবার্তা বলছি সারা জীবনে, ভিডিও আছে দেখবো আমার পেজে। তো কিন্তু হাইওয়ের ক্ষেত্রে, ধরো হাইওয়েতে কি হয়, অনেক বাস চলাচল করে, ট্রাক চলাচল করে, তো রাস্তা তখন দেখা গেছে এই ফ্রিকশন দিয়ে কাজ হয় না, জাস্ট ফ্রিকশন দিয়ে কাজ হয় না, মানে দেখা গেছে এত বেশি স্পিডে যাচ্ছে শুধু ফ্রিকশন দিয়ে তুমি হচ্ছে গাড়িটা নিরাপদে টার্ন নিতে পারে না। তো তখন করে কি রাস্তাটা এরকম উঁচু করে, রাস্তাটা উঁচু করে, এই রাস্তা উঁচু করাকে আমরা বলি হচ্ছে ব্যাংকিং, বোঝা গেল? তার মানে ইনিশিয়ালি কিন্তু আমার নর্মালি ধরো অলিগলিতে কিন্তু ব্যাংকিংয়ের কোনো দরকার নাই, আছে যেদিকে রিক্সা যায়, সাইকেল যায়, এগুলো থেকে ব্যাংকিং দিয়ে লাভ আছে, শুধু শুধু খরচ। তবে হাইওয়েতে কিন্তু আমার ব্যাংকিংয়ের দরকার আছে, রাস্তা উঁচু করার দরকার আছে টার্ন নেওয়ার সময়। তো এই প্রশ্নে বলতেছে, দেখো রাস্তাটা যদি ব্যাংকিংবিহীন হতো তাহলে গাড়িটা নিরাপদে বাঁক নিতে পারবে কিনা। এখন ব্যাংকিং নাই মানে কি, ব্যাংকিং নাই মানে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে বলতো? ঘর্ষণ বল, ফ্রিকশন। তাহলে আমরা একটু লিখি যে ব্যাংকিং, এগুলো ছবি আঁকানোর দরকার নেই, হ্যাঁ? তাহলে ব্যাংকিংবিহীন রাস্তার ক্ষেত্রে, এটা হচ্ছে ঘ নাম্বার, ব্যাংকিংবিহীন রাস্তার ক্ষেত্রে এই ফ্রিকশন, যেটা ফ্রিকশন মানে রাস্তার যে একটা ফ্রিকশন থাকে, এটাকে আমরা সাধারণত হচ্ছে এফকে দ্বারা প্রকাশ করি। এই ফ্রিকশনটাই কিন্তু আমাকে কি করে বলতো? কেন্দ্রমুখী বলের যোগান দেয়, তাই না? এই ফ্রিকশনটাই কিন্তু আমাকে কেন্দ্রমুখী বলের যোগান দেয়, এবং এই ফ্রিকশনের মান অবশ্যই কি হতে হবে? কেন্দ্রমুখী বলের চেয়ে বেশি অথবা সমান হতে হবে। সমান হলে হবে, বেশি হলেও সমস্যা নেই, কম হইলে সমস্যা, কারণ কম হইলে কি হবে? গাড়ি কিন্তু টান্নার সময় ছিটকে চলে যাবে। তো তাহলে এর সমান আমরা কি জানি বলতো? মিউ ইন্টু আর, আর এটার তো এম ভি স্কোয়ার বাই আর, তাহলে মিউ সমান এম জি, সরি আর সমান এম জি, আর মিউ তো মিউই আছে, আর এখানে কি এম ভি স্কোয়ার বাই আর। তো এখানে এম কেটে যাচ্ছে, তাই না? তাহলে আমি এখন যেটা করব সেটা হচ্ছে, এই রাস্তার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.5। তো এই যে মনে রাখবা, এখানে দেখো ভি স্কোয়ার বাই আর যেটা, এটা কিন্তু মিউ ইন্টু জি, বা আর ওই পাশে যদি পার করে দিই এইটা, তাহলে ভি লেস ইকুয়াল মিউ আর জি, বা মিউ জি আর জি আর হোয়াট এভার, একই কথা। আচ্ছা ভালো করে দেখি, তাহলে ভি লেস ইকুয়াল রুট ওভার মিউ আর জি। তার মানে কি জানো? তার মানে রাস্তার যে ফ্রিকশনটা আছে, এই ফ্রিকশনের জন্য এই বেগের সর্বোচ্চ মান হচ্ছে ইকুয়ালটা, কারণ ভি এর মান কি এর চেয়ে ছোট হবে, নাহলে সমান হবে। তার মানে সমান যেটা, এটা কি সবচেয়ে বড় মান। তাহলে ভি ম্যাক্স, এখান থেকে আমরা বলতে পারি ভি ম্যাক্স ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি। তার মানে এই রাস্তায় একটা গাড়ি সর্বোচ্চ, মিউ এর ভ্যালু দেওয়া আছে দেখতেছি 0.5, আর এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 50 মিটার, আর জি তো 9.8। তাহলে এই রাস্তায় একটা গাড়ি সর্বোচ্চ কত বেগে নিরাপদে চলতে পারবে বলো তো? কত বেগে চলতে পারবে? রুট দাও, রুট 245, রুট ওভার অ্যান্সার। তাহলে এই রাস্তায় একটা গাড়ি সর্বোচ্চ 15.65 মিটার পার সেকেন্ড বেগে নিরাপদে যাইতে পারবে, সর্বোচ্চ এটা। এর থেকে বেশি স্পিডে গেলে গাড়ি কিন্তু নিরাপদে যাইতে পারবে না। তো গ নম্বর অ্যান্সার যেটা আমরা করছি,
আমার এক্সাক্ট মনে নাই, তবে আমার যতদূর মনে পড়ে এই গাড়ি যে বেগে চলতেছিল, গাড়ির বেগ যেটা ছিল, আমি আবার বের করি যেহেতু মনে নাই। তো গাড়ির বেগ এখানে কিলোমিটার পার আওয়ার আমি দেখতে পাচ্ছি কত 25, তাহলে 3.6 দিয়ে ভাগ দাও, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে। তাহলে 25 ভাগ 3.6, তো আমার গাড়িটা চলতেছিল 6.94 মিটার পার সেকেন্ড বেগে। তো খুব স্বাভাবিকভাবে কিন্তু গাড়িটা কি হবে বলতো, গাড়িটা কিন্তু অবশ্যই কি বলছে, গাড়িটি নিরাপদে বাঁক নিতে পারবে কিনা, হ্যাঁ অবশ্যই নিরাপদে বাঁক নিতে পারবে, কারণ আমার গাড়ি যাচ্ছে মাত্র 6.94 মিটার পার সেকেন্ড, আর এই রাস্তায় একটা গাড়ি সর্বোচ্চ 15.65 মিটার পার সেকেন্ড বেগে নিরাপদে টার্ন নিতে পারবে। সো অবশ্যই নিরাপদে যেতে পারবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা অবশ্যই ভালো করে সবাই করবা, ভালো করে তুলে নাও এবং এটা পরীক্ষায় আসতে পারে। তো এরপর আসতেছে দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড 2025। দিনাজপুর তাই না? দিনাজপুর কিসের জন্য বিখ্যাত? দিনাজপুর হচ্ছে লিচুর জন্য বিখ্যাত নাকি? তো যাই হোক, তো দিনাজপুর বোর্ড 2025-এ যে প্রশ্নটা আসছিল, তো খেয়াল করো আমি এখানে কোশ্চিন যদি অ্যাড করে দিচ্ছি, তো সবাই দেখো এখানে দুইটা ফিগার দেওয়া আছে। তো প্রথম যে ফিগারটা দেওয়া আছে এটা কিন্তু একটা কি বলতো, এটা একটা কিন্তু তোমার হচ্ছে কি বলবো, এটা আসলে এটা কিন্তু আসলে সরু দণ্ড বলা যাবে না এটাকে ঠিকঠাক। এটা আসলে কি, এটা হচ্ছে একটা পাত, একটা পাত যা একটা আয়তাকার পাত, যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। এটা অনেকটাই যে এটার মতো, হ্যাঁ এটার মতো, যার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, ঠিক আছে ওকে। আর দ্বিতীয় ছবিতে একটা চাকতি দেখানো হয়েছে, শোনো চাকতির ম্যাপ ভাই খুবই গুরুত্বপূর্ণ। জড়তার ভ্রামক থেকে সাধারণত তেমন একটা আসে না, যদি আসে চাকতি রিং, এই দুইটা মুখস্থ রাখবা। চাকতি রিং নিরেট গোলক ফাঁপা গোলক, এই কয়টা, আর হচ্ছে সরুদণ্ড, এগুলোর ফর্মুলাগুলো কিন্তু আশা করি তোমরা জানো, এবং আমার রেগুলার স্টুডেন্ট যারা আছো তাদের সবার খাতায় এটা কিন্তু খুব সুন্দর করে আমি কিন্তু বুঝায়, মানে আমি কিন্তু মুখস্থ করাইনি, আমি কিন্তু জিনিসগুলো বুঝায় করাইছি। তো যাই হোক, তারপর আমি লিখে দিবনি, যেহেতু আমার এখানে যেটা লাগবে আমি লিখে দিবনি। তো প্রথমে বলছে চিত্র 2-এর চাকতির ঘূর্ণন গতিশক্তি, তাহলে গ নাম্বার যেটা। তো ঘূর্ণন গতিশক্তির সূত্র কি বলতো? চাকতির ঘূর্ণন গতিশক্তি, তো আমরা কিন্তু মনে হয় সবাই জানি যে ঘূর্ণন গতিশক্তির সূত্র কি, ইকের সমান কি, হাফ আই ওমেগা স্কোয়ার, তাই না? শোনো, এটা যারা জানো না তারা মনে রাখবা, রৈখিক কি বলতো, রৈখিক হচ্ছে কি হাফ এম ভি স্কোয়ার না গতিশক্তির সূত্র। তো এম এর পরিবর্তে বসে আই, ভির পরিবর্তে বসে হচ্ছে কি ওমেগা, তাই না? রৈখিকে ভর যে কাজ করে, কৌণিকে জড়তার ভ্রামক সেম কাজ করে। রৈখিকে বেগ যে কাজ করে, কৌণিকে হচ্ছে কৌণিক বেগ সেম কাজ করে। রৈখিকে ফোর্স যে কাজ করে, কৌণিকে টর্ক কিন্তু সে একই কাজ করে। এগুলো আমি শিওর তোমরা জানো, যেহেতু তোমাদের পরীক্ষার সামনে। তাহলে এখানে এখন আমাকে যেটা করতে হবে, আই এবং ওমেগা। এখন খেয়াল করো, ওমেগা প্রশ্নে দেওয়া আছে, এই যে এখানে কিন্তু ছবিতে যেভাবে লেখা আছে দেখো 4 রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এখানে ওমেগা হচ্ছে 4 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, আমার এখন লাগবে হচ্ছে জড়তার ভ্রামক। তো মনে রাখবা, দেখো এই চাকতি কিসের সাপেক্ষে ঘুরতেছে, দেখো এখানে কিন্তু কিছু বলে নাই, তাই না? এখানে পিকিউ যেটা কিছু বলা নাই, পিকিউটা কি করছে, পিকিউটা অ্যাকচুয়ালি কি করছে জানো? পিকিউটা এই চাকতি ভেদ করে চলে গেছে। দাঁড়াও তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে একটা চাকতি, হ্যাঁ, এবং এটা চাকতির হচ্ছে আমার ঘূর্ণন অক্ষ। তো এইটা কি করছে, পিকিউ ভেদ করে চলে গেছে, এই যে ভেদ করে চলে গেছে, যে এরকম এবং এটাকে এই যে এরকম এইভাবে চলে গেছে, বুঝছো? এই যে এবং এটাকে কিন্তু কি বলা হয়, এটাকে কিন্তু বলা হয় হচ্ছে ভর কেন্দ্রগামী অক্ষ। তো ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামকের সূত্র কি বলতো, এম আর স্কোয়ার বাই 2। তাহলে আই এর সূত্র হচ্ছে কি বলতো, এম আর স্কোয়ার বাই 2, আর ওমেগা তো দেয় আছে এখানে 4। তাহলে এখন করে ফেলো হাফ ইন্টু ভর কত দিচ্ছে, চাকতির ভর যে 200 গ্রাম, সব দেখে খালি 200 গ্রাম দিয়ে রাখছে, আর দিচ্ছে 2 সেন্টিমিটার মানে 0.02 মিটার, তার উপরে স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু হচ্ছে 4×4=16। তো এটা হিসাব করলে কিন্তু আমাদের গতিশক্তিটা চলে আসবে। তো আমি হিসাবটা করি, তোমরাও চাইলে এগুলো তোমাদের মতো করে হিসাব করতে পারো। কিন্তু 16 ভাগ হচ্ছে 4, আমার কিন্তু হিসাব আবার বলতেছে, অনেক সময় ভুলও হতে পারে যেহেতু তাড়াতাড়ি করতেছি। 3.2 ইন্টু 10^4, 10^4 এত জুল শক্তি, যেহেতু গতিশক্তি, শক্তির একক তো জুল হয়, তাই না? তাহলে প্রথমটা কিন্তু গেল, ওকে। আচ্ছা, আরেকটা কথা, যদি চাকতির ব্যাসের সাপেক্ষে ঘুরতো, এই চাকতিটা ব্যাসের সাপেক্ষে, ব্যাস মানে কি, এই যে এটা হচ্ছে চাকতির ব্যাস, এই চাকতিটা যদি এইভাবে ঘুরতো, যেভাবে ঘুরতো, তখন জড়তার ভ্রামকের সূত্র কি হতো বলতো? তখন কিন্তু জড়তার ভ্রামকের সূত্র হয়ে যেত হচ্ছে এম আর স্কোয়ার বাই 4। চাকতির ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক হয় ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের অর্ধেক, সো সেক্ষেত্রে হয়ে যেত এম আর স্কোয়ার বাই 4। এগুলো আশা করি সবাই জানো, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে ঘ নম্বর প্রশ্নটা দেখি, হ্যাঁ। তো তোমরা একটু দেখো কি বলছে, আমিও দেখি।
তো ঘ নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে পি কিউ অক্ষের সাপেক্ষে চিত্র 1 ও চিত্র 2 এর বস্তু দুটির জড়তার ভ্রামক একই হবে কিনা। তো ঘ নম্বরটা তাহলে আমি একটু দেখি, প্রশ্ন তো সবাই দেখছো। তো এখানে পি কিউ অক্ষের সাপেক্ষে চিত্র 1 আর চিত্র 2 এর বস্তু দুটির জড়তার ভ্রামক একই হবে কিনা। তো দেখো এই পি কিউ অক্ষের সাপেক্ষে আমার চাকতির যেটা ছিল চাকতি, এটার কিন্তু জড়তার ভ্রামক আমি অলরেডি বের করে ফেলছি এখানে, এবং এটা খুব সম্ভবত আমার আসছিল হচ্ছে 4 × 10⁻⁵। আর জড়তার ভ্রামক এরকম কি বলতো, কেজি মিটার স্কোয়ার, তাই না? এটা কিন্তু আমার ওই যে আগের গ নম্বরে আসছিল আয়ের ভ্যালু, ওই আই ওমেগা স্কোয়ারের আয়ের ভ্যালুটাই কিন্তু এটি। আচ্ছা, এখন বলছে চিত্র 1। তো দেখো চিত্র 1 এর ক্ষেত্রে চিত্র 1 কি একটা পাত, এই পি কিউ কোন দিক দিয়ে গেছে দেখো, ছবিটা ভালো করে দেখো। দেখো এটা হচ্ছে ধরো এই পাতটা বা এই চাকতিটা, হ্যাঁ এটা হচ্ছে চাকতি। তাহলে একটা অক্ষ কি হয়েছে, একটা গেছে হচ্ছে এক্স অক্ষ দিয়ে, একটা গেছে ওয়াই দিয়ে, আর একটা গেছে পি কিউটা গেছে কোন দিক দিয়ে বলো তো, জেড অক্ষ দিয়ে কিন্তু গেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি জেড অক্ষ দিয়ে গেছে, বুঝছো? এটা কিন্তু ছবি দেখে কিন্তু বোঝা যাচ্ছে, এটা কিন্তু ভিতর দিয়ে ঢুকে গেছে। তো জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমরা কি জানি বলো তো, এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আর ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের যোগফলের সমান। ঠিক আছে, মনে রাখবা জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক যদি বলা হয় তখন এক্স আর ওয়াইটা বের করে যোগ করলেই হয়ে যায়। তো এখন এটা তো মাঝখান দিয়ে গেছে, তো সরু সুষম দণ্ড, এগুলো হচ্ছে তোমার সরু সুষম দণ্ড আমি চিন্তা করতে পারি, বা একটা পাতের মতো চিন্তা করতে পারি, মানে অনেক পাতলা। তো তাহলে মাঝখান দিয়ে গেলে সূত্র কি হয়, 1/3 IX কি ml স্কোয়ার প্লাস 1/3 m কি বি স্কোয়ার, তাই না? এই মাঝখান দিয়ে গেলে 1/3 মানে 1/12 হয়, মাঝখান দিয়ে গেলে তো 1/12 হয়, হ্যাঁ 1/12 হয়। আর প্রান্ত এক সাইড দিয়ে গেলে কি হয়, সাইড দিয়ে গেলে হয় 1/3। এগুলো তোমরা কিন্তু সবাই আমার মনে সূত্রগুলো জানো, যে এটা হচ্ছে একটা সরু দণ্ড, এর মাঝখান দিয়ে গেলে হয় হচ্ছে তোমার কি 1/3, আর এই যে প্রান্ত দিয়ে গেলে হয় হচ্ছে কি, এই প্রান্ত দিয়ে গেলে হয় 1/3, আর মাঝখান দিয়ে গেলে হয় কত 1/12 ml স্কোয়ার, তাই না? জড়তার ভ্রামক এগুলো তো জানা আছে, তাই না? এগুলো কিন্তু মুখস্থ সবারই, মুখস্থ ভ্যালু। তো যাই হোক, তাহলে আমি 1/12 এমটা কমন নেই, এখানে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 1/12 এম এর ভ্যালু কত, এখানে 300 গ্রাম দিছে। আর এল কত দিছে এখানে বলো তো, এল দিছে কত, এল হচ্ছে একটা 10 সেন্টিমিটার, তাহলে 0.1 স্কোয়ার, আর বি হচ্ছে 4, তাহলে 0.04 স্কোয়ার। তো এটা হিসাব করলে কিন্তু আমাদের এই এটার জড়তার ভ্রামক কিন্তু চলে আসবে। তাহলে 0.3, 0.1 স্কোয়ার, 0.04 স্কোয়ার, হ্যাঁ ভাগ হচ্ছে কত, ভাগ হচ্ছে 12। তো এটা আসতেছে হচ্ছে আমাদের 2.9 × 10⁻⁴। তাহলে 2.9 × 10⁻⁴, তাহলে এত কি বলো তো, এত কেজি মিটার স্কোয়ার। তাহলে আমার কিন্তু দুইটাই চলে আসলো, প্রথমটা এত, পরটা এত। আচ্ছা, এখানে কোনো একটা বোর্ডে এরকম প্রশ্ন আসছিল যে কোনটাকে ঘুরানো সহজ। তো মনে রাখবা, যার জড়তার ভ্রামক কম হয় তাকে ঘুরানো ইজি হয়, কারণ জড়তার ভ্রামক কি ভরের কাজটা করে। ধরো একজনের ভর বেশি, একজনের ভর কম, তো যার ভর বেশি তাকে সরাইতে গিয়ে বেশি কষ্ট করতে হবে, আর যার ভর কম তাকে সরাইতে গিয়ে কম কষ্ট করতে হবে। তো জড়তার ভ্রামক ওই একই কাজটাই করে। তাহলে যার জড়তার ভ্রামক কম সেটাকে ঘুরানো ইজি, আর যার জড়তার ভ্রামক বেশি তাকে ঘুরানো কি তুলনামূলক টাফ। তো এই দুটার মধ্যে এখন কোনটা বড় তুমি দেখো, অবশ্যই 10⁻⁴ টা বড় আর 10⁻⁵ টা ছোট। তাহলে এটাকে ঘুরানো কি কঠিন, আর এটাকে ঘুরানো সহজ। মানে এরকম প্রশ্ন আসতে পারে, এরকম প্রশ্ন কিন্তু আসছে, তোমরা বোর্ডের কোশ্চেন যারা সলভ করছো বা করতেছো এরকম প্রশ্ন কিন্তু তারা অবশ্যই পাবা। এরপর আমরা যেটা করবো, এটা হচ্ছে যশোর বোর্ড 2025, যশোর বোর্ড, যশোর 2025। তো যাই হোক, এখানে প্রথমে তোমরা একটু কোশ্চেনটা দেখো, আমি এখানে কোশ্চেনটা অ্যাড করছি, তো তোমরা এটা দেখো। তো এখানে বলছে দেখো পি কিউ অক্ষের সাপেক্ষে এবি দণ্ডটির টর্ক বাইর করো। তো টর্ক এখন কার সাপেক্ষে বলছে, পি কিউ অক্ষের সাপেক্ষে। দেখো এই ছবিটা যদি একটু ভালো করে নোটিস করো, এই যে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার এই এবি দণ্ডটা, তাই না? এটা হচ্ছে আমার কি এবি দণ্ড, ইয়েস। আর পি কিউ কোথায়, পি কিউ হচ্ছে যে এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এটা হচ্ছে পি কিউ। তো বলছে এই পি কিউ এর সাপেক্ষে টর্ক বের করো। তো এখন আমরা এখানে কি আছে, টর্ক সমান কি বলো তো, টর্ক সমান কি আর ইন্টু এফ, সাথে সাইন থিটা আছে, সাইন থিটা। আচ্ছা, তো এখানে আর এর ভ্যালু কত, দেখো ফোর্সটা দেওয়া হয়েছে কোথায়, ফোর্সটা দেওয়া হয়েছে এখানে, দেখো এফ, এই যে এফ এখানে দেওয়া হয়েছে, এফ এর মান 400 নিউটন, দেখো একদম কর্নারে ফোর্স দেওয়া হয়েছে, তাহলে এফ এর মান 400, আর কতই পুরোটা 4, এই আর এর ভ্যালু কত, 2.5 যোগ 2.5, তাহলে কত 2.5 যোগ 2.5 কত হচ্ছে 5 মিটার, তাই না? 5 মিটার, তাহলে 5 × 400 × sin 90, এখানে অবশ্যই 90 ডিগ্রি হবে, ফোর্স আর এটার মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি, তাহলে এই যে 5 × 400 sin 90 এর মান তো 1, তাহলে কত 20,000 নিউটন মিটার, তাহলে এটা হচ্ছে টর্ক। ওকে, এটা হচ্ছে গ নাম্বার গান। এখানে ঘ নাম্বার প্রশ্নটা দেখো, খুব মজার একটা প্রশ্ন।
দেখো পি কিউ ও এক্স ওয়াই এর মধ্যে কোন অক্ষের সাপেক্ষে ঘুরানো সহজ হবে। তো এইটা তার মানে কি, যে আমি একটু আগে যেটা বললাম যে ঘুরানো সহজ, তো ঘুরানো সহজ মানে যার জড়তার ভ্রামক কি কম। তো এখন দেখো এই পুরোটাই কিন্তু একটা কি, একটা দণ্ড, সরু দণ্ড। তো পি কিউ আর কি বলছে বলো তো, পি কিউ আর এক্স ওয়াই। তো এক্স ওয়াইটা কি মধ্যবিন্দুগামী অক্ষ না? তো মধ্যবিন্দুগামী অক্ষের জন্য সূত্র একটু আগে লিখে দিছিলাম, 1/12 ml স্কয়ার করে ফেলবা। আর প্রান্ত কি, প্রান্ত হচ্ছে কি পি কিউ প্রান্ত, তাহলে পি কিউ এর ক্ষেত্রে কি হবে 1/3 ml স্কয়ার। তো এই দুটার মধ্যে এখন যেটা বড় হবে যেটা ছোট হবে, তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে মাঝখানের সাপেক্ষে ঘুরানো কিন্তু ইজি হয়, কারণ মাঝখানের সাপেক্ষে জড়তার ভ্রামক কম, কারণ মাঝখানের সাপেক্ষে 12 দিয়ে ভাগ হয়েছে আর প্রান্তে কি 3 দিয়ে ভাগ হয়েছে, এই জন্য প্রান্তের সাপেক্ষে জড়তার ভ্রামক হয় বেশি। তো খুব স্বাভাবিকভাবে এটা তোমরা দেখবা যে মাঝখানের সাপেক্ষে মানে এক্স ওয়াই এর সাপেক্ষে জড়তার ভ্রামকটা কম আসতেছে। দেন তুমি বলবা যে আমরা জানি জড়তার ভ্রামক কম হইলে এটাকে ঘুরানো সহজ হয়। বোঝা গেল? বুঝছো সবাই? ওকে, তো যশোর হয়ে গেছে, আমরা এখন হচ্ছে বরিশাল বোর্ড 2025টা করব। বরিশাল বোর্ড 2025। তো বরিশাল বোর্ড 2025-এর প্রশ্ন খুব সুন্দর একটা প্রবলেম, মানে এগুলো আসলে কি আমি বারবার হয়তো বলতেছি এই প্রবলেমটা অনেক সুন্দর, প্রবলেমটা অনেক সুন্দর। এটা বলার কারণ আমি তো এগুলো সব বেছে বেছে ইয়ে করছি, সেই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি খুবই মানে ভালো প্রশ্ন আর কি, এগুলো আসার মতো, ঠিক আছে? তো ওই জন্য আমি বারবার এই কথা হয়তো বলতেছি। তো যাই হোক, ওদের 600 কেজি ভরের একটি চাকার ব্যাস এত, চাকাটি 15 সেকেন্ডে 50 বার ঘুরতেছে। খুব ভালো একটা ডাটা দিচ্ছে। দেখো এখানে প্রশ্ন কি চাইছে আমার দেখার দরকার নেই, 15 সেকেন্ডে কত বলছে, 15 সেকেন্ডে 50 বার ঘুরছে, মানে এটা ওমেগা বের করতে হবে, কৌণিক বেগ। তো কৌণিক বেগের সূত্র কি বলতো, 2πn/t। তাহলে 2 × 3.1416 কতবার ঘুরছে, 50 বার, আর কত সেকেন্ডে, 15 সেকেন্ডে। তাহলে ওমেগা এখান থেকে বের হয়ে যাবে, তাই না? এখানে ওমেগা বের হয়ে যাবে। তাহলে 2 × কত 3.1416 × 50 ভাগ হচ্ছে 15। তাহলে এখানে ভ্যালু আসছে 20.94, 20.94 রেডিয়ান পার সেকেন্ড। এখন প্রশ্ন কি চাইছে আমি কিন্তু এখনো দেখি নাই, বাট যেহেতু এটা আছে মানে ওমেগা বের করতেই হবে, এটা মাথায় রাখো আর কি। তো এখানে খেয়াল করো, এখানে গ নাম্বার বলছে চাকাটির, এই যে দেখছো প্রান্তের রৈখিক বেগ চাইছে। তো রৈখিক বেগ আমরা কি জানি বলো তো, এত সহজ একটা প্রশ্ন দিছে এটা, তাহলে কোন বোর্ডে এটা দিল সহজ প্রশ্ন? এটা দিল হচ্ছে কোথায়, এটা কই, বরিশাল 25, বরিশালে মনে নাকি। তো যাই হোক, তো ভি সমান কি এখানে চাকার রৈখিক বেগ সমান কি বলতো, রৈখিক বেগ ভি সমান কি আর ইন্টু ওমেগা। তো এখানে চাকার ব্যাসার্ধ আমি দেখলাম দেওয়া আছে, এখানে চাকার ব্যাস দেওয়া আছে 1.2। সো খেয়াল রাখতে হবে যেহেতু ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাসার্ধ কত, আর সমান কি 1.2/2, দ্যাট ইজ হচ্ছে 0.6। তাহলে 0.6 ইন্টু হচ্ছে 20.94, তাহলে এত মিটার পার সেকেন্ড, তাই না? যেহেতু রৈখিক বেগ বলছে, তাহলে এটা আমরা যদি হিসাব করি তাহলে 0.6 ইন্টু হচ্ছে 20.94, তাহলে এই যে দেখছো 12.56 মিটার পার সেকেন্ড। খুব সহজ প্রশ্ন, 12.56 মিটার পার সেকেন্ড। আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, এরপরে ঘ নাম্বার বলছে, দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, তাই না? এরপরে ঘ নাম্বার দেখো এখানে একটা ছবি দেওয়া দিচ্ছে, তাই না? দিয়ে বলছে গাড়িটি নিরাপদে বাঁক অতিক্রম করতে পারবে কিনা। তো আমি এক কাজ করি তাহলে, যে গাড়িটা কত বেগে, মানে এইরকম ম্যাথ কিন্তু আমরা আগেও করছি। তো এরকম ম্যাথে আমরা কি করতাম, গাড়ির বেগ বের করতাম আর ওই রাস্তায় সর্বোচ্চ কত বেগে যাইতে পারে ওটা বের করতাম, তাই না? তো দেখো তো এটা তো ব্যাংকিং এরই ম্যাথ, এখানে কি কোনো ফ্রিকশন বা ঘর্ষণ বলতে আছে? অ্যান্সার হচ্ছে না ভাই, ঘর্ষণ বলতে দেয়া নেই। তো ঘর্ষণ বল জানা থাকলে বেগ কেমনে বের করে, ওই যে tan থিটা সমান কি বলতো, v²/rg। এন্ড এখানে দেখো থিটার ভ্যালু, আমি থিটার ভ্যালুও দেয়া নাই, সমস্যা নাই। আমরা কিন্তু একটু আগেই দেখলাম যে এটা কিন্তু আমি ওই যে সেকেন্ড যে ম্যাথটা করাইছি ওটাই। তাহলে সাইন থিটা সমান কি, এখানে ছবি আঁকার দরকার হয়। তো ছবি আঁকায় দেখো এখানে উচ্চতা দিছে 0.2 মিটার, আর এখানে ওই যে কি বলে প্রস্থ চওড়া দিছে 5 মিটার। তাহলে সাইন থিটা সমান কি h/d, দ্যাট ইজ হচ্ছে 0.2/5। তাহলে এখান থেকে আমি কি থিটাটা বের করতে পারবো না, সাইন ইনভার্স 0.2/5 কত আসে দেখো, তোমরা করো আমিও করি, 5 তাহলে এটা আসে হচ্ছে 2.29। দেখছো ব্যাংকিং কোণ কিন্তু সবসময় কিন্তু অনেক ছোট আসে, বুঝছো, 2.219। ওকে, এখন এটা আমি এখানে বসাই দিই, তাহলে এই যে এখান থেকে বেগ বের করবো, এবং এই বেগটাই কিন্তু সর্বোচ্চ বেগ, কারণ ব্যাংকিং এর জন্য যে বেগটা আসে এটাই হচ্ছে সর্বোচ্চ বেগ, যে বেগে তুমি নিরাপদে পার হইতে পারবে। তো তাহলে tan থিটা সমান হচ্ছে আমরা করি v²/rg, তাহলে v সমান √rg tan থিটা। তো এটা এখানে আমরা বসাই, বাঘের ব্যাসার্ধ ছবি দেখো বলে দিছে 140, জি কত 9.8,
আর ট্যান কত, ট্যান 2.29 ডিগ্রি। তো খেয়াল করো তাহলে দেখো 140 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু ট্যান 2.29 ডিগ্রি। তাহলে আমার ভি এর ভ্যালু আসে 7.41। তাহলে এই বেগে ভি ম্যাক্স সর্বোচ্চ এই বেগে একটা গাড়ি নিরাপদ ওই রাস্তাতে যাইতে পারবে। তো আমার গাড়ি কত বেগে গেছে এটা আমি কেমনে বুঝবো? এখানে দেখো উদ্দীপকে কিছু কথা বলা আছে, খেয়াল করো। এখানে বলছে গাড়িটা 3600 কেজি মিটার পার সেকেন্ড নিয়ে বাঁক অতিক্রম করতেছিল। তো গাড়ির এটা দেওয়া আছে কিন্তু ভরবেগ একক দেখে বুঝতে হবে, এই যে লিখে আছে ভরবেগ। তাহলে ভরবেগ পি সমান কি বলতো? পি সমান এমভি, তাই না? তো তাহলে এখন আমার ভি সমান কত? গাড়ির বেগ তাহলে কত? পি বাই এম। তাহলে এই যে আমি যদি হচ্ছে যে 3600-কে গাড়ির ভর কত 600 কেজি এটাতে ভাগ করি তাহলে কত? 6 মিটার পার সেকেন্ড। তো দেখো গাড়ি যাচ্ছিল 6 মিটার পার সেকেন্ড বেগে, আর আমার ভি ম্যাক্স যেটা সর্বোচ্চ বেগ এটা আসছে হচ্ছে 7.41 মিটার পার সেকেন্ড। কারণ অবশ্যই কিন্তু গাড়িটা নিরাপদেই পাবে। এবং সাধারণত আমি এটা দেখছি, মানে আমি সাধারণত আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে এই ম্যাথগুলোতে সাধারণত নিরাপদেই পার হয়, মানে গাড়িকে কখনো আসলে অ্যাক্সিডেন্ট করায় না সাধারণত বোর্ডে আমি দেখছি। তোরা বেশ কাহিনী আর কি, সে অ্যাক্সিডেন্ট করায় না। তো যাই আশা করি সবাই বুঝতে পারছে এটা। 2025 সালের প্রবলেমগুলো শেষ করা। তো 2024-এ রাজশাহী বোর্ডের যে প্রশ্নটা আসছিল এটা আমরা একটু দেখব। হ্যাঁ, তো 2024 সালে দেখো রাজশাহী বোর্ডের যে প্রশ্নটা আসছিল এটার গ নম্বরটা দেখো অলরেডি আমরা করে ফেলছি। দেখো বলছে বস্তুটি যখন উলম্ব তলে সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে তখন সুতার টান, ওই যে আমরা শুরুতে যে অঙ্কটা করলাম না, যে এমবি স্কোয়ার বাই প্লাস কে এমজি কস থিটা, ওই সর্বোচ্চ বিন্দুতে থিটা কত ছিল? কত সর্বোচ্চ বিন্দুতে কত ছিল মনে নাই? 180। আর সর্বনিম্নতে কত? 0। তো 180 বসায় দিয়ে, তবে এখানে দেখো এখানে প্রতি মিনিটে 120 বার ঘুরতেছে, তার মানে এখানে কৌণিক বেগ দেওয়া আছে। তাহলে তুমি এই যে এটা ইউজ করবে, ওমেগা স্কোয়ার আর প্লাস হচ্ছে এমজি কজ 180। ওমেগাকে আপনি বের করবে, একটু আগে দেখালাম 2πn/t দিয়ে করবা, তাহলে গ নাম্বারটা হয়ে গেল। আর ঘ নাম্বার প্রশ্ন যেটা বলছে দেখো রাজশাহী বোর্ড 2024, এই প্রবলেমটাও কিন্তু ঘ নাম্বারটাও খুব একটা কঠিন না, মোটামুটি সহজে আছে। বলছে কি উলম্ব তলে, দেখো এখানে কি বলছে, একটা সার্কাসের খেলোয়াড় এত মিটার দীর্ঘ সুতার এক প্রান্তে 80 গ্রাম ভরে একটা বস্তুকে বেঁধে প্রতি মিনিটে 120 বার উলম্ব তলে ঘুরাইতেছে। পরে সুতার দৈর্ঘ্য কমাইছে, ঘূর্ণন সংখ্যা বাড়াইছে, অনুভূমিক তলে ঘুরাইছে পরে। তো বলছে কৌণিক ভরবেগ, এখন কথা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র কি? তাহলে ঘ নাম্বারটা। হ্যাঁ, তাই প্রথম ক্ষেত্রে কৌণিক ভরবেগের সূত্র কি বলতো? কৌণিক ভরবেগের সূত্র কি জানা আছে? কৌণিক ভরবেগের সূত্র কি তোমরা জানো? কৌণিক ভরবেগ, ইয়েস কৌণিক ভরবেগ চাইছে। হ্যাঁ, তো কৌণিক ভরবেগের সূত্র কি বলো? কৌণিক ভরবেগ কি? I ইন্টু ওমেগা। রৈখিক ভরবেগের সূত্রটা কি বলতো? রৈখিকেরটা তো জানো, রৈখিক ভরবেগ কি? এমভি না? এমভি না? তো এম এর জায়গায় কি বসবে? এম এর জায়গায় আই বসবে। আর ভি এর জায়গায় কি বসবে বলতো? ভি এর জায়গায় বসবে হচ্ছে ওমেগা। বোঝা গেল? সবাইকে এটা বুঝছো? তো আই সমান আমরা কি জানি বলতো? এম আর স্কোয়ার। আর ওমেগা সমান কি বলতো? ওমেগা সমান হচ্ছে ভি সমান কি আর ওমেগা না? তাহলে ওমেগা সমান কি? ভি বাই আর। তাহলে এটা কাটাকাটি করলে কি থাকে? এম ভি আর। তাহলে এটাকে কি আমি কিন্তু কৌণিক ভরবেগ বলতে পারি, এম ভি আর। এবং এটা একক তাহলে কিন্তু এখান থেকে কি হয় বলতো? কেজি। এটা কি? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এটা হচ্ছে কি আমার কৌণিক ভরবেগ। তো তার মানে আমাকে এম লাগবে, ভি লাগবে আর আর লাগবে। তো খুবই সহজ একটা প্রবলেম। ভর তো সেম আছে তাই না? প্রথম ক্ষেত্রে আমি কিন্তু প্রথম ক্ষেত্রে করতেছি 80 গ্রাম ভর, তাহলে 0.08 কেজি। প্রতি মিনিটে 120 বার ঘুরাচ্ছে। তো এই ডাটা থেকে এই যে ভিটা প্রতি মিনিটে 120 বার ঘুরাইতেছে, তাহলে এখান থেকে আমি করি, এই যে ওমেগা সমান কত? তাহলে 2π ইন্টু কত? 120, তাই না? ডিভাইড হচ্ছে কি প্রতি মিনিটে, তাহলে 60, তাহলে কত হচ্ছে? 4π হচ্ছে, তাই না? তাহলে ভি সমান আর ওমেগা যেহেতু, তাহলে আমি এই যে 4π এর সাথে আর এর ভ্যালু কত দিচ্ছে বলো তো? এখানে 60 সেন্টিমিটার দীর্ঘ সুতা, এটাই কিন্তু আর হিসেবে কাজ করতেছে, তাই না? তাহলে ইন্টু হচ্ছে কি 0.6, তাহলে কত হচ্ছে এটা? এটা কত? 2.4π বোধহয় হচ্ছে না? 2.4π। তো 2.4π আমি একটু করে দেখি কত আসে। তাহলে এটা আসে হচ্ছে 7.54। তাহলে এই যে 7.54 ইন্টু হচ্ছে আর কত? আর হচ্ছে ওই যে আমি একটু আগে তো লিখলাম এই জায়গায় আর এর ভ্যালু কত ছিল এই জায়গাতে, এখানে ওই যে কত আর কত 60 সেন্টিমিটার, তাহলে 0.6। তাহলে এই যে এটাতে করলেই কিন্তু হয়ে যায়। তাহলে এই যে দেখো ইন্টু 0.08 ইন্টু হচ্ছে কি 0.6। তাহলে আমার এখানে আসছে পয়েন্ট কত আসছে? ও আমি মনে একটা ডিজিট এদিক ওদিক করছি তাই না? ওমেগার ভ্যালুটা ঠিক আছে? 0.8 ইন্টু 7.54 ইন্টু 0.6। হ্যাঁ, তাহলে 0.3619, 0.3619 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ওকে,
তাহলে এটা হচ্ছে আমার প্রথম ক্ষেত্রে। তাহলে হ্যাঁ, তাহলে 80 গ্রাম ভর, তাহলে হ্যাঁ 0.08 বেগ তো আমি এখানে বাইর করলাম, ভি সমান আর ওমেগা। এই গুণটা কি আমার ঠিক আছে? প্রতি মিনিটে 120 বার ঘুরছে, তাহলে 4 পাই, তাহলে 4 ইন্টু 3.1416 ইন্টু 0.6 কেন দিলাম? বিকজ হচ্ছে আমার এখানে 60 সেন্টিমিটার দীর্ঘ সুতা। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার এটা করলে হ্যাঁ ওকে ওকে ওকে, এটা ঠিক আছে। এবার দ্বিতীয় ক্ষেত্রে তো খেয়াল করো, খুবই সহজ। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি L2 লিখি বা L' লিখি, ভর কিন্তু সেম আছে, তাই না? ভর সেম আছে। তো কি চেঞ্জ হয়েছে দেখো, বলছে দৈর্ঘ্য 10% কমাইছে। তো দৈর্ঘ্যটা তো আর, তাই না? তাহলে আর আগে ছিল কত বলো তো ভাইয়া? আর আগে ছিল হচ্ছে কত? আর আগে ছিল হচ্ছে 0.6, কমাইছে কতটুকু? 10%। তাহলে 0.6 ইন্টু 0.1, 10% যেহেতু, তাহলে এই যে 0.6 মাইনাস হচ্ছে 0.6 ইন্টু 0.1, তাহলে এটা আসে হচ্ছে 0.54। তাহলে আর এর ভ্যালু আসে 0.54 এত মিটার, ঠিক আছে? তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম। ভিটা কি? ভিও চেঞ্জ হয়েছে, বলছে ঘূর্ণন সংখ্যা 5% বাড়াইছে। প্রতি মিনিটে আগে ঘুরতো কয়বার? আগে ঘুরতো কয়বার বলো তো? আগে ঘুরতো কয়বার? 120 বার না? 120 বার। তো এটা কত পার্সেন্ট বাড়াইছে? 5%। তাহলে 120 ইন্টু 0.05, তাহলে এটা করলে কত হয়? 120, এটা হচ্ছে এন এর ভ্যালু, হ্যাঁ কতবার ঘুরতেছে। 120 প্লাস হচ্ছে 120-এর 0.05, তাহলে 126 বার ঘুরতেছে। এটা নতুন এন হচ্ছে কত? 126। তাহলে এখান থেকে তুমি এখন কি করবা? এখানে 126 বসাবা, বসালে নতুন একটা ওমেগা পাবা, সেটাতে নতুন একটা ইয়া বের করবা, এই যে বেগ বের করবা। এবং আর এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়েছে, আর এর ভ্যালু কি 0.6 হবে? আর এর ভ্যালু কত হবে? 0.54। নতুন একটা বেগ আসবে, এখানে তুমি ইনপুট করবা, করলে দেখো ভ্যালু চলে আসতেছে। এবং এটার ভ্যালুটা খুব, আমি এটা আগে করে রাখছি, তো খুব সম্ভবত এটা 0.3078 কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড আসবে, খুব সম্ভবত। আমি 90% শিওর, কারণ হিসাবটা এখানে আমি লিখে রাখছি, বাট অস্পষ্ট লাগতেছে, আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই, প্রসেসটা কি সবাই বুঝছো? তাহলে প্রসেসটা হচ্ছে কি, দেখো আমি কিন্তু সরাসরি এই সূত্রটা সরাসরি ইউজ করবো, L সমান MVR, এটা কিন্তু ডিরেক্ট লেখা যাবে। এটা কিন্তু ইভেন কেমিস্ট্রিতেও খুব সম্ভবত এই সূত্রটা আছে। তো এটা লিখে তুমি সরাসরি ভ্যালুগুলো ইনপুট করবা। এখানে যে আই ওমেগা থেকে আসছে এগুলোর দরকার নেই, ডিরেক্ট তুমি বসাই দিবে। বুঝতে পারছো? তাহলে এটা আমাদের গেল। হ্যাঁ, হচ্ছে সিলেট বোর্ড 2024। হ্যাঁ, সিলেট বোর্ড 2024। এই প্রবলেমটাও বেশ সুন্দর একটা প্রবলেম। তো দেখো এখানে বলছে একটি বৈদ্যুতিক পাখার জড়তার ভ্রামক 100 কেজি মিটার স্কোয়ার। 100 কেজি মিটার স্কোয়ার। পাখাটি প্রতি মিনিটে 900 বার ঘোরে। সুইচ বন্ধ করার পর 2 মিনিট পর পাখাটা থামছে। তো নাম্বার 1, টর্ক বের করতে বলছে, তাই না? টর্ক নাম্বার 1, বর্ণিত পাখায় প্রয়োগকৃত টর্ক। তো যেহেতু জড়তার ভ্রামক দেওয়া আছে, তাই না? তো আমরা এটা কিন্তু আমরা জানি, জড়তার ভ্রামক দেওয়া থাকে, টর্ক সমান কি? I ইন্টু আলফা। ধরো এটা তুমি জানো না, চিন্তা করো। টর্কের সমতুল্য রাশি কি? ফোর্স এফ সমান এম এ, তাই না? তাহলে টর্ক সমান কি হবে? এম এর সমতুল্য রাশি কি? আই, আর এর সমতুল্য রাশি কি? আলফা। তাহলে কি হবে? I ইন্টু আলফা। তো এখন আই এর ভ্যালু আমাকে দিয়েই দিচ্ছে, এখানে আমি দেখতে পাচ্ছি 100। আলফাটা বের করতে হবে। আচ্ছা, আবার তুমি ধরো আলফা জানো না, এ তো জানো, তাই না? এ কি? এ সমান কি বলো তো? ভি মাইনাস ইউ বাই টি না? তাহলে আলফা সমান কি হবে বলো তো? ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। সরাসরি এটা লিখবা, এই যে এ জানি আবার লিখতে যাও না। হ্যাঁ, তাহলে স্যার ভাববে তুমি কারো দেখে লিখছো। তো যাই হোক, এখন দেখো বলছে বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে 900 বার ঘোরে। প্রতি মিনিটে 900 বার ঘোরে। তাহলে প্রতি মিনিটে 900 বার ঘুরলে ওমেগা 2, এটা হচ্ছে তোমার আদি বেগ, তাই না? তো প্রতি মিনিটে 900 বার ঘুরে, তাহলে আমি ওমেগা বের করি 2 পাই এন বাই টি। তো 2 পাই ইন্টু 900 ডিভাইডেড বাই হচ্ছে 60। তাহলে কত হচ্ছে পরে? 1800 ভাগ 60, তাহলে 30 পাই। 30 পাই রাখো, পাই রাখো, নো প্রবলেম। আচ্ছা, সুইচ বন্ধ হবে, থামে গেছে, মানে ওমেগা 2 হইতেছে 0 ডিভাইড বাই টি। টি কত বলছে জানি এখানে? 2 মিনিট। 2 মিনিট মানে কত? 2 মিনিট মানে হচ্ছে কত? 120 সেকেন্ড, তাই না? 120 সেকেন্ড। তাহলে আমার এখানে কত আসতেছে? -π/4। কত ভাই মাইনাস আসছে, কি করবো এখন? দেখো মাইনাসই তো আসা উচিত, কারণ থামতেছে মানে কি? কমতেছে না? তাহলে কেন্দ্রমুখী ত্বরণ, সরি, কৌণিক ত্বরণটা কি? কমতেছে। সো আমরা যখন হিসাবটা করবো, এখানে মাইনাস দ্বারা বুঝাবা যে কমতেছে, ত্বরণটা কমে, হ্রাস পায়। কিন্তু আমি নেওয়ার সময় শুধু ভ্যালু নেব। তাহলে 100 ইন্টু π/4, তাহলে 100 ইন্টু 3.1416 ভাগ হচ্ছে 4। তাহলে আমার হচ্ছে এখানে আমরা যদি করি কত, কি চাইছে এখানে? হ্যাঁ, টর্কই চাইছে। তাহলে 100 ইন্টু 3.1416 ভাগ হচ্ছে কত? 4। তাহলে আমার আসছে হচ্ছে 78.54। তাহলে 78.54। এবং টর্কের একক আমরা সবাই জানি নিউটন মিটার। তাহলে আমার কিন্তু গেল, প্রথমটা কিন্তু গেল। যদি আমরা এখানে সিরিয়াল ঠিক নাই, আগে হচ্ছে ওমেগা বের করে দেন ওখানে আসতে হবে।
তো আমি জিনিসটা একটু আগে উল্টা করছি আর কি। তো যাই হোক, সবাই আশা করি এটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা এরপরে দেখো ঘ নম্বর কি বলছে, একটু তাড়াতাড়ি, কারণ ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাইতেছে। ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরে বলা হয়েছে থেমে যাওয়ার পূর্বে, খুব ক্লাসিক একটা প্রবলেম, থেমে যাওয়ার পূর্বে পাখাটি 1000 বার ঘোরা সম্ভব কিনা। এই প্রবলেমটা কিন্তু আসলে নিউটনের বলবিদ্যার চেয়ে গতিবিদ্যা চ্যাপ্টারে বেশি আসলে, এটা গতির ম্যাথ। তো দেখো খুব সিম্পল একটা কথা, তুমি চিন্তা করো তোমার কি কি দেওয়া আছে। তোমার বলছে যে 1000 বার ঘোরা সম্ভব কিনা। তাহলে আমরা একটা কাজ করি, এটা থামার আগে কয়বার ঘোরে এটা বের করি, করে দেখি যে এটা 1000-এর চেয়ে কম আসে নাকি বেশি আসে। তাহলে আমি একটু আগেই তো ওই যে খুব সম্ভবত ওমেগা 1 বের করছিলাম, ওমেগা 1 যে কতবার করলাম, ওমেগা 2 তো খুব সম্ভবত 0 ছিল যেহেতু থামছে, ওমেগা 1 35 বের করছিলাম, তাই না, 35 বের করছি। আর টাইম এখানে কত, টি হচ্ছে কত, 2 মিনিট। তাহলে 2 মিনিট 2 × 60 দ্যাট হচ্ছে 120 সেকেন্ড। আচ্ছা এখন কথা হচ্ছে যে ভাই কয়বার ঘুরছে এটা কেমনে বের করবো। এক কাজ করো, থিটা বের করো, কত অ্যাঙ্গেল ঘুরছে সেটা বের করো। কারণ কি, একবার ঘুরলে কত ঘুরে, 360 ডিগ্রি না। তাহলে আমি থিটা বের করে ওটাকে যদি 360 দিয়ে ভাগ দিই, তাহলেই তো আমার চলে আসতেছে যে কতবার ঘুরবে। তাহলে আমি প্রথমে কি করবো, থিটা বের করবো। কারণ ওই আবার সেম প্রবলেম যে ভাই থিটার সূত্র জানি না, সমস্যা নেই, থিটার সূত্র জানতে হবে না, এস এর সূত্র তো জানো তাই না। এস সমান কি বলা যায়, আদিবেগ শেষ বেগ দেওয়া থাকলে u + v/2 × t। তাহলে থিটার সমান কি লেখা যায়, ওমেগা 1 + ওমেগা f, if ইনিশিয়াল ফাইনাল বুঝতে পারছো, ইন্টু হচ্ছে টি। তাহলে এই তথ্যের সাহায্যে আমি থিটাটা বের করি। তাহলে কত, ওমেগা i হচ্ছে 30 পাই, ওমেগা f তো 0 যেহেতু থামছে, /2 ইন্টু হচ্ছে 120। তাহলে কত হচ্ছে 1800 পাই। আর কথা হচ্ছে ভাই একবার ঘুরলে কতক্ষণ ঘুরে, 360 ডিগ্রি, দ্যাট ইজ 2 পাই। তাহলে থামার পূর্বে কয়বার ঘুরবে, থামার পূর্বে ঘুরবে হচ্ছে কত, তাহলে 1800 পাই / হচ্ছে 2 পাই, দ্যাট ইজ কত, 900 বার ঘুরবে। আর প্রশ্নে বলছে কি 1000 বার ঘুরবে সম্ভব কিনা, অ্যান্সার হচ্ছে অবশ্যই কি সম্ভব নয়, অবশ্যই কি সম্ভব নয়। এই প্রবলেমটা গতিতেও কিন্তু দিতে পারে, হ্যাঁ, সেই প্রবলেমটা খুব সুন্দর একটা প্রবলেম, ভালো করে একটু সবাই উঠায় নাও। তাহলে আমাদের সিলেট বোর্ড 2024 হয়ে গেল। হ্যাঁ, তো এরপরে আমরা যেটা করব, আমাদের সিলেট বোর্ড 2024 শেষ, দিনাজপুর বোর্ড 2023 সালের প্রশ্নটা আমরা একটু দেখব। এটা আমার মনে হয় না করার দরকার আছে, কারণ এটা আমি অলরেডি করায় ফেলছি। দেখো দিনাজপুর বোর্ড 2023, খেয়াল করো, বলছে একটা কি চাকতি ওই PQ এর সাপেক্ষে ঘুরতেছে, তাই না। তাহলে এখন আমাকে কি করতে হবে, PQ অক্ষের সাপেক্ষে প্রতি মিনিটে 60 বার ঘুরতেছে। তো এখান থেকে ওমেগা বের করা যাবে, কৌণিক ভরবেগ একটু আগেই কিন্তু আমরা বের করলাম। তাহলে কৌণিক ভরবেগের সূত্র কি, কৌণিক ভরবেগের সূত্র কি বলো তো, L সমান কি I ওমেগা না। তো নিজ অক্ষের সাপেক্ষে ঘুরলে কি হচ্ছে, mr²/2, আর ওমেগা কি 2 পাই × n/t। আশা করি বুঝতে পারছো। এখানে বাকিগুলো বসায় দিয়ে তোমরা নিজেরা করে ফেলবা। এম এর ভ্যালু কত, চাকতির ভর দিয়ে দিছে এখানে, কোথায় দেয় না চাকতির ভর, এই যে 0.5 কেজি ভরের এবি দণ্ড। আচ্ছা দণ্ডটিকে এর সমান, ও আচ্ছা আচ্ছা একটু কাহিনী আছে। দেখো বলছে 0.5 কেজি ভরের এবি দণ্ডটি PQ অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, ভালো কথা। পরবর্তীতে ভালো করে দেখো, পরবর্তীতে দণ্ডটিকে এর দৈর্ঘ্যের সমান ব্যাসের একটি পাতলা চাকতিতে পরিণত করছে। তার মানে দণ্ডের দৈর্ঘ্য ছিল 1 মিটার, তাহলে আমার চাকতির ব্যাস কত এখন, 1 মিটার। ভর তো সেম, কারণ আমার কি করছে, এই লম্বা যে ইয়েটা ছিল, হ্যাঁ দণ্ডটা ছিল, ওই দণ্ডটাকে কি করছে, চাকতিতে পরিণত করছে। আমার কাছে এখানে দণ্ড খুঁজতেছিলাম, পাইলাম না। তো যাই হোক, তাহলে এটার ভর কি থাকবে, সেম থাকবে। ভর হচ্ছে খুব সুন্দর প্রশ্ন, 0.5, আর ব্যাস আর কি ব্যাসার্ধ। তো দণ্ডের দৈর্ঘ্যটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে, এটার অর্ধেক, দ্যাট ইজ 0.5 নিচে 2, আর এখানে কি 2 পাই n। এর ভ্যালু কত বলো তো, এখানে কতবার ঘুরছে, এই যে পি প্রাইম কি প্রতি মিনিটে 70 বার, তাহলে 70 ভাগ হচ্ছে 60। তাহলে এটাই হচ্ছে আমার গ নম্বর প্রশ্নের অ্যান্সার। ওকে, আর ঘ নাম্বার কি করবা, কোন ক্ষেত্রে ঘূর্ণনের জন্য কম শক্তি লাগবে। তাহলে কৌণিক গতিশক্তি বের করবা, কৌণিক গতিশক্তি বের করবা, ই সমান কি, কে সমান কি I ওমেগা স্কয়ার। তাহলে দুটার জন্য কি বের করবা, ফার্স্টে I বের করবা, একটা তো I অলরেডি বের করা শেষ। আর এই যে দণ্ড, এটা কি প্রান্তের সাপেক্ষে, তাহলে কি প্রান্তের সাপেক্ষে কি হয়, 1/3 ml² হয়। আর ওমেগা তো প্রশ্নে বলেই দিছে প্রতি মিনিটে 60 বার ঘুরে। তাহলে এই ডাটাগুলো বসে, এখান থেকে দুইটা গতিশক্তি আসবে, যেটা বড় ওইটা কি কম বেশি শক্তি লাগবে, আর যেটা ছোট ওটা কম শক্তি লাগবে। আশা করি সবাই এটা পারবা, সবাই তো বুঝতে পারছো তাই না, আমার মনে হয় বুঝে যাচ্ছ। যারা শুরু থেকে আমার ক্লাসটা করতেছো আমি শিওর এটা অলরেডি তারা বুঝে যাওয়ার কথা। ওকে ঠিক আছে। বাসায় হচ্ছে
কুমিল্লা বোর্ড 2023-এর প্রবলেমটা করবা, এবং এই প্রবলেমটা তোমরা করে তোমরা হচ্ছে কোনো অ্যান্সারটা আমার এখানে কমেন্ট বক্সে জানাতে পারো। কুমিল্লা বোর্ড 2023, হ্যাঁ, কুমিল্লা বোর্ড 2023, কুমিল্লা, সো কুমিল্লা বোর্ড 2023 এই প্রবলেমটা কিন্তু আমরা অলরেডি করে আসছি, এই জন্য আমি আর এটা করালাম না। এখানে এই যে দেখো কেন্দ্র বিমুখী ত্বরণ, তো কেন্দ্র বিমুখী বলের সূত্র কি বলো তো? এফসি সমান কি এম ওমেগা স্কোয়ার ইন্টু আর না, এখানে ওমেগা দেওয়া আছে, ওমেগা না, এখানে বোধহয় আর দেওয়া আছে, তাই না? সম্পূর্ণ ছিল না, কেন্দ্রমুখী ত্বরণ, হ্যাঁ এখানে আর দেওয়া আছে, এখানে হচ্ছে বেগ দেওয়া আছে, গতিশক্তি দেওয়া আছে, ওখান থেকে বেগ বের করা যাবে। এখানে প্রশ্নটা দেখো, গতিশক্তি, গাড়ির গতিশক্তি দেওয়া আছে, তাহলে এখান থেকে গাড়ির বেগ বের করা যাবে। তাহলে যেহেতু বেগ দেওয়া আছে তাহলে কি ওমেগা না, তাহলে কি এমভি স্কোয়ার বাই আর। তাহলে কেন্দ্রমুখী বলের সূত্র যদি এটা হয়, তাহলে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র কি আমরা জানি কি এফ সমান এম এ, তাহলে এ সমান কি এফ বাই এম। তাহলে কেন্দ্রমুখী ত্বরণে কি কোনো এম থাকে? থাকে না। তাহলে কি এসি সমান কি ভি স্কোয়ার বাই আর। এগুলো কিন্তু ভাই গতিতেই ছিল, সো এটা কিন্তু এক্সট্রা করে আর বলার কিছু নাই যে ওয়াও এটা সেই একটা প্রবলেম, এরকম না। এটা তো ভাই খুবই সিম্পল। তোমার এইচএসসি পরীক্ষা 1 মাস পর, তুমি যদি এটা না জানো তাহলে তো এটা খুব খারাপ কথা আর কি। হ্যাঁ, তো যাই হোক, ভি এর ভ্যালু তো এই যে এখান থেকে বাইর করবা, আর এখানে দেওয়া আছে, এই যে এখানে বলেই দিছে 120 মিটার ব্যাসার্ধের বাঁক নিয়ে যাচ্ছে। আর ঘ নাম্বারটা আমি অলরেডি করাইছি, তোমরা এটা অবশ্যই বাসায় করবা, ঠিক আছে? এটা কিন্তু আসতে পারে। তো মোটামুটি আমরা মনে হয় 10-11টা প্রবলেম সলভ করে ফেলছি অলরেডি। লাস্ট একটা ম্যাথ, খুব সুন্দর একটা ম্যাথ প্রবলেম, এটা দিয়ে আমি হচ্ছে এই নিউটন বলবিদ্যা চ্যাপ্টারের ভিডিওটা শেষ করবো। এবং তোমরা অবশ্যই যাদের দরকার, বিশেষ করে যারা 26, এগুলো তো পুরো ফ্রি করে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা প্রিপারেশন ভালো তারাও একবার করে একটু দেখতে পারো, দেখলে বুঝতে পারবা, কারণ এইগুলোর মধ্যে থেকেই কিছু না কিছু আসবে, আমার বিশ্বাস। আমি মোটামুটি 90% শিওর যেগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে। সো এগুলোই, মানে এগুলোতে এমন না যে এগুলো বানানো হয়েছে, এগুলো বিগত 5-6 বছরের বোর্ডের কোশ্চেনে এগুলোই আসছে। তো ওই স্যারেরাই তো সাধারণত প্রশ্ন করবে, তারা এগুলো থেকেই সাধারণত করবে আর কি, ঠিক আছে? কেমনটা লাগে? আমি হচ্ছে চট্টগ্রাম 2023 সালের প্রশ্নটা পুরোটা করছি, করে বুঝাইছি, দেন আমি দেখি যে ভিডিও হচ্ছে ওই যে অফ হয়ে গেছে। সো আমার এটা করা হয়েছে, আবার শুরু থেকে করতে হবে আলটিমেটলি। আচ্ছা, আমি আর না করে আমি এখান থেকেই বলি, যেহেতু করা আছে। এটা গ নাম্বারটা ইজি। তো দেখো এখানে একটা ছবি দিয়ে দিছে, এই ছবিতে আর ভেক্টর এবং এফ ভেক্টর দেওয়া আছে, দিয়ে বলছে যে কি 20 গ্রাম ভরের একটা বস্তুর উপরে এই ফোর্সটা ক্রিয়া করতেছে। তো গ নাম্বার প্রবলেমে জানতে চাইছে টর্ক কত। তো তোমরা অবশ্যই জানো যে আর এবং এফ যদি দেওয়া থাকে তাহলে টর্ক সমান হয় আর ক্রস এফ। তার মানে এখানে আর এবং এফ এর ক্রস গুণ করলে কিন্তু টর্ক চলে আসবে। তো আমি খুব সিম্পলি কি করছি, আর এবং এফ এর ক্রস গুণফল করছি, আছে, এবং করে আমি এটা পাইছি। আর ক্রস গুণফল যারা জানো না তাদের জন্য তো খুব খারাপ কথা। ক্রস গুণফল তো আমি বিশ্বাস করি সবাই এটা জানো, কারণ এইচএসসি পরীক্ষা কদিন পরে। ইভেন 27-এর যারা ভিডিও দেখতেছে তারাও সবাই ক্রস গুণফল জানো আমার বিশ্বাস। 28-এর যদি কেউ দেখে থাকো তারাও হয়তো বা জানো না, তো তাদের জন্য তো অনেক সময় আছে এখনো। তো ক্রস গুণ করে এটা আসছে, তাহলে এখান থেকে ভ্যালু বার করছে 8.06 নিউটন মিটার আসছে। বোঝা গেল? ঠিক আছে, এটা কিন্তু ভাই খুবই সহজ, কঠিন কিছু হলে আমি আবার বুঝাই দিতাম, বেশ ইজি একটা প্রবলেম। এবার আমরা হচ্ছে ঘ নাম্বার লাস্ট ওয়ান দেখবো, এবং এটা তোমরা না নিজেরাই একটু এক কাজ করো, নিজেরাই প্রশ্নটা খাতায় তুলে একবার একটু চেষ্টা করো যে পারো কিনা। তো এবার আমি লাস্ট ম্যাথটা একটু করাই, হ্যাঁ, ঘ নম্বরটা। ঘ নম্বরে টর্কের ভ্যালুটা লাগবে, সেই ভ্যালুটা থাক। তো ঘ নম্বরে বলছে, খুব সুন্দর প্রবলেম এটা কিন্তু, হ্যাঁ, আমি বারবার বলতেছি, খুব নাইস একটা প্রবলেম। বলছে বল প্রয়োগের পূর্বের ও পরের পর্যায়কাল বের করে। কথা হচ্ছে ভাই পর্যায়কাল কিভাবে বের করে? তো দেখো ওমেগা দেয়া আছে এখানে নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, এই যে দেখো শুরুতে 200 RPM এ ঘুরতেছিল, তাই না? বাইরে থেকে নয়েজ আসে তো দরজাটা লাগিয়ে দিলাম। তো যাই হোক, তো শুরুতে 200 RPM এ ঘুরতেছিল। তো তার মানে ওমেগা হচ্ছে, ওমেগা সমান আমরা কি জানি বলো তো? 2πn/t। 200 RPM মানে হচ্ছে 200 রেভলিউশন পার মিনিট, বা 200 রোটেশন পার মিনিটও কিন্তু বলা যায়। মানে মিনিটে 200 বার ঘুরতেছে, মিনিটে 200 বার ঘুরতেছে। RPM মানে মিনিটে 200 বার ঘুরতেছে, ঠিক আছে? তাহলে ওমেগা সমান কি দিলে, এই যে এখন ওমেগার ভ্যালুটা তাহলে আমি এখান থেকে বাইর করি। তাহলে 200 বার যদি তোমার হচ্ছে মিনিটে ঘুরে, তাহলে একবার ঘুরলে ভাইয়া কত কোণ হয়? 2π, তাই না? মানে একবার ঘুরলে 2π কোণ হচ্ছে, তাহলে 200 বার ঘুরলে কি 200 × 2π কোণ। আর কত পার মিনিট, তাহলে ডিভাইড বাই কি 60। তাহলে এটা হচ্ছে ওমেগার ভ্যালু, হ্যাঁ, এটা হচ্ছে ওমেগার ভ্যালু কিসে? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে তোমরা মনে রাখবা RPM থেকে রেডিয়ান পার সেকেন্ডে যাইতে 2π/60 দিয়ে গুণ করতে হয় সরাসরি, তাহলে RPM থেকে রেডিয়ান পার সেকেন্ড চলে আসবে।
এখন এই যে ভ্যালুটা আমার আসছে, এখান থেকে আমি করব কি, আমি হচ্ছে এখান থেকে এই টি বের করবো। এই টিটাই হচ্ছে আমার পর্যায়কাল, বুঝতে পারছো? আমি তো ওমেগা পাইছি, তাই না? তাহলে ওমেগা পাইছি, এন এর ভ্যালু তাহলে আর বসানোর দরকার নাই। ওমেগা হচ্ছে কি পার সেকেন্ড, তাহলে এটা বসাই দিলে এখান থেকে হচ্ছে টিটা চলে আসবে। তাহলে দেখো এটা কত আসে, এটা উপরে হচ্ছে কত 400, তাই না? 400/60 হিসাবটা করি, 400/60 6.66 6.66। আচ্ছা এক কাজ করি আমি, হ্যাঁ, এই যে 6.66 পাই ইকুয়াল টু 2π/t, তাহলে পাই কেটে যাচ্ছে, তাহলে টি সমান কত হচ্ছে বলো তো? 2/6.66। তাহলে অ্যান্সারটা কত হচ্ছে? 2 × 2 হচ্ছে 6.66। তাহলে প্রথম ক্ষেত্রে আমার হচ্ছে 0.3 সেকেন্ড, এটা হচ্ছে পর্যায়কাল। আচ্ছা তোমরা যারা বোঝো নেই, আমি আবার বলতেছি, আমি প্রথমে ওমেগা বের করছি, বুঝছো? তো ওমেগা এখানে কিন্তু ওমেগাই দেওয়া আছে, তবে এসআই এককে দেওয়া নাই, আরপিএম এ দেওয়া আছে। তো আরপিএম মানে হচ্ছে মিনিটে কয়বার ঘোরে। তো আমি ওমেগা বের করছি, 200 আরপিএম সমান আমি দেখলাম যে এত রেডিয়ান পার সেকেন্ড আসে। তো ওমেগা থেকে টি বের করে। পর্যায়কাল মানে কি? একবার ঘুরতে যে সময় লাগে, তাই না? পর্যায়কাল মানে তো একবার, বলতে পারো এন কই গেল ভাই, এন এর মান তো এক, কারণ পর্যায়কাল মানে একবার ঘুরতে যে সময় লাগে। আর ওমেগা তো এখানে পাইছি আমি, তাহলে ওটা বসাই দিয়ে টি চলে আসছে, তাই না? এবার বলছে এটা তো বল প্রয়োগের পূর্বে, এটা কিন্তু কি বল প্রয়োগের পূর্বে, বল প্রয়োগের পূর্বে, বল প্রয়োগের পূর্বে। তো বল প্রয়োগের পরে কি হবে? বল প্রয়োগের পরে কি চেঞ্জ হবে? ফোর্স দিলে কি চেঞ্জ হয়? ত্বরণ চেঞ্জ হয়। আর এখানে কৌণিক যেহেতু, তাহলে কৌণিক ত্বরণ চেঞ্জ হবে, তার মানে কি বেগ চেঞ্জ হয়ে যাবে, তাই না? ওমেগা কে ওমেগা থাকবে, আমি ফোর্স দিলে কি বেগটা চেঞ্জ হয়ে যাবে না? মনে করো ফ্যান ঘুরতেছে, বা ধরো একটা কিছু ঘুরতেছে, এভাবে ঘুরতেছে, আমি এক্সট্রা একটা ফোর্স দিলাম, তখন কি ওমেগাটা চেঞ্জ হয়ে যাবে? তো নতুন ওমেগা বের করতে হবে। হ্যাঁ, নতুন ওমেগা বের করতে চাইলে কি করবো? এই ওমেগাটা আমার লাগবে, হ্যাঁ এই ওমেগাটা লাগবে, 6.665 এটা লাগবে। আচ্ছা 6.665 ওমেগা 1 6.665। ওকে, তো দেখো এখানে বলছে এই ফোর্সটা 3 সেকেন্ড ধরে দিছে, তাই না? তাহলে আমরা কি জানি বলতো? ভি সমান ইউ প্লাস এটি জানি না? তাহলে ভি এর সমতুল্য রাশি ওমেগা 2, ওমেগা 1 প্লাস আলফা ইন্টু হচ্ছে টি, তাহলে ওমেগা 2 এখান থেকে চলে আসবে এই 6.665। এন্ড ভাই আলফা কই থেকে পাবো? টর্ক বের করছে, ওই যে বললাম না টর্ক লাগবে, টর্ক সমান কি আই আলফা, তাই না? টর্ক সমান কি আই আলফা। এখন কথা হচ্ছে ভাই এই জায়গায় তো আবার আপনার আইটাই কিছু দেয়া নাই, ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। দেখো এম কিছু না বলা থাকলে আই সমান এম আর স্কোয়ার হয়, এটা হচ্ছে আলফা। তো এম কত দেওয়া আছে দেখো এখানে 20 গ্রাম, তাহলে 0.02। আর আর এর ভ্যালু এই যে দেখো ব্যাসার্ধ ভেক্টর 8 দিছে, এটার ভ্যালু যদি আমি বাইর করি তাহলে আসবে হচ্ছে √9 ইকুয়াল টু হচ্ছে 3, তার উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে আলফা। এবং এটা সমান কত? 8.06। টর্কটা আমি 8.06 গতেই বাইর করে রাখছিলাম। তাহলে আলফা সমান 8.06, নিচে 0.02 ইন্টু হচ্ছে 9, ওই যে স্কোয়ার রুট যায় 9ই থাকবে। তাহলে আলফা কত হচ্ছে? হচ্ছে 9। তাহলে আলফা হচ্ছে তোমার, আরেকবার করি, 8.06 ভাগ 9 ভাগ 0.02, তাহলে আলফা আসে 44.78, 44.78। একক কি বলতো? রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। তো তাহলে আমি এখানে এটা বসাই দিই 44.78। আর টি কত? 3 সেকেন্ড দেখলাম না, 3 সেকেন্ড ধরে দিচ্ছে দেখলাম না, হ্যাঁ 3 সেকেন্ড ব্যাপী। তাহলে 3 বসাই দিই, তাহলে ওমেগা 2 চলে আসবে এখান থেকে। তাহলে অ্যান্সার ইন্টু 3 যোগ হচ্ছে 6.66 ইন্টু 3.1416। তাহলে আমার এখান থেকে আসলে 155। আশা করি অ্যান্সারটা ঠিক আছে, অ্যান্সারটা ভুল হয় নাই, বাট হিসাব আমার মনে হচ্ছে কোন একটা জায়গায় ভুল হয়ে গেছে হিসাবটা মেবি। তো যাই হোক, আমি এখান থেকে টি বের করলে বুঝতে পারবো। তাহলে নতুন টি কি কত হবে বলো তো? পর্যায়কাল 2π/t। তো আমার ফোনে একটা কল আসাতে ভিডিওটা আবার অফ হয়ে গেছিলো, আমি খেয়াল করি নাই, দুঃখিত। তো আমি জাস্ট আর 2 লাইন ছিল, তো আমি যেটা দেখলাম আর কি, ওখানে আমি নতুন ওমেগা বের করছিলাম, ভিডিওটাতে হয়তো বা দেখছো তোমরা। এই যে আলফা চলে আসছিল 44.78, তাহলে এটাই যে এখানে বসে ভি সমান ইউ প্লাস এটি, তাহলে ভির পরিবর্তে ওমেগা 2, ইউ এর পরিবর্তে ওমেগা 1 প্লাস আলফা ইন্টু টি, এইভাবে সূত্রটা মনে রাখবা। এই যে এখান থেকে নতুন ওমেগাটা বের হবে, বুঝছো? কারণ ওমেগাটা ফোর্স দিলে কি ওমেগাটা চেঞ্জ হয়ে যাবে না? ফোর্স দিলে তো অবশ্যই ওমেগা চেঞ্জ হবে। নতুন ওমেগাটা এই যে এখানে ভ্যালুটা বসে বের করছে 155.26, এবং দেন এটা ওমেগা সমান 2π/t তে বসায়, টি আসছে 0.04 সেকেন্ড। আমার শুরুতে কিন্তু পর্যায়কাল আসছিল 0.3, এখন আসছে 0.04, তার মানে অবশ্যই পর্যায়কালটা চেঞ্জ হয়েছে। তো অ্যান্সারটা আমার মনে আছে কেন? কারণ আমি আজকে এই ম্যাথটা ব্যাচে করেছি, এইচএসসি 27-এর যে ব্যাচ ছিল, তো ওই জন্য অ্যান্সারটা আমার মাথায় আছে। তো যাই হোক, তো সবাই তুলে নাও, এই প্রবলেমটা খুব সুন্দর একটা প্রবলেম কিন্তু। তাহলে আমাদের এরই মাধ্যমে হচ্ছে এই নিউটনের বলবিদ্যা চ্যাপ্টারের
9 থেকে 10টা প্রবলেম আমি হয়তো বা সলভ করালাম, এবং এই কয় টাইপের বাইরে সাধারণত বোর্ডে আসে না। তো এই ভিডিওটা কিন্তু সবার জন্য না, এই ভিডিওটা হচ্ছে এইচএসসি 26-এর যাদের প্রিপারেশনটা একটু খারাপ, যারা একটু এরকম হয়তো বা টেস্ট পেপার অনেক গ্যাপ ট্যাপ আছে, টেস্ট পেপার দেখে বা বই দেখে বুঝতে পারছো না কই থেকে ধরবা কী করবা, আমি শিওর তারা এই ভিডিও দেখে অবশ্যই উপকৃত হবে। এই ভিডিওটার লেন্থ হয়তো 1.5 থেকে 2 ঘন্টার মতো হবে, আমি নিজেও আসলে জানি না, তবে এই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা তোমাদের জন্য অর্থিত হবে বলে আমি বিশ্বাস করি। তো সবাই এই ভিডিওর যে ম্যাথগুলো আছে, আবার বলছি, যাদের 26 সালের যাদের প্রিপারেশনটা একটু খারাপ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ভালো একটা সমাধান হতে পারে। সবাইকে ধন্যবাদ, শুভকামনা, আসসালামু আলাইকুম।